ক্লাস নিচ্ছে কি বৃত্তান্ত পাওয়া যায়। হ্যাঁ, একদম নতুন হলে সত্যি একদম সাদা কাগজ তো বোঝা খুব মুশকিল যে কে কিরকম পড়ায় বা কি বৃত্তান্ত। ঠিকই। তো চলো 23 নাম্বার থেকে স্টার্ট করি আমরা। এখানে জিজ্ঞেস করেছে মিসিং টার্মটা জিজ্ঞেস করে নিচ্ছে, ঠিক আছে? মিসিং টার্ম ফার্স্ট কোয়েশ্চেন যেমনটা দেওয়া আছে P3C আর 5 এইভাবে। এখানে জিজ্ঞেস করছে এখানটায় কি হবে, বলতে পারবো এখানটায় কি হবে? এমনি কোয়েশ্চেনটা ইজি। বুঝলি না? ও আচ্ছা, অপশন সি, হ্যাঁ একদমই তাই। অপশন সি হবে আমাদের কারেক্ট আনসার। মাঝখানে গ্যাপটা দেখলেই বোঝা যাচ্ছে অপশন সি। ঠিক আছে, তারপর একটা, এটা তো আমি তোকে হোমওয়ার্ক করতে বলেছিলাম এই পার্টিকুলার পেজটা। কারণ এটা যদি ক্লাসে সলভ করতে যাস প্রচুর সময় লাগবে। করা হয়নি হোমওয়ার্ক? হুম, ঠিক আছে কয়েকটা কর, তারপরে অন্য কিছুতে মুভ করতে হবে। কারণ এটা করতে গেলে, ক্লাসে করতে গেলে প্রচুর সময় লাগবে। বলো। হুম, কি হবে? ডি হবে? আচ্ছা, না বি। তো এখানে বি 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 সি, হ্যাঁ বি হবে। বি হবে, মাঝে যে গ্যাপগুলো আছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে বি আনসার হবে। সেম ভাবে একইভাবে আনসারটা হচ্ছে তিনেরটা। কোনটা আনসার হবে? অপশন বি বললি? না বি হবে না, সি হবে। গ্যাপটা কি থাকছে? 2 এখানে, 7 এখানে, 5-এর গ্যাপ। এটা কত? 7-এর গ্যাপ। প্রথমে একটা 5-এর গ্যাপ হলো, তারপর একটা 7-এর গ্যাপ হলো, তারপর একটা কত এটার সাথে 9-এর গ্যাপ, তাহলে এটা তো 9-এর গ্যাপ হলো। তারপর একটা কতর গ্যাপ? 11-এর গ্যাপ। 5, 7, 9, 11, 11 পর কত হবে? 13। 13 যদি হয় 4×3 = 7, 47 এটা আসছে। আচ্ছা 4।
এটা কি হবে? অপশন অপশন ডি লাস্ট অপশন তো। লাস্ট অপশন, হ্যাঁ লাস্ট অপশন হবে এল 11টি। ঠিক আছে, আচ্ছা পাঁচেরটা। পাঁচেরটা, পাঁচেরটা কি হবে? আচ্ছা। এখানে মাঝখানটায় ডিকোড করা হচ্ছে সব থেকে টাফ, বাকি ঠিক আছে। হুম প্রথমে একটা +1 × 1, তারপর একটা +1 × 2, এইভাবে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলি কি বললাম? +1 × 1, +1 × 2, এইভাবে। বুঝতে পেরেছিস এবারে? +1 × 1, +1 × 2, এরম ভাবে হবে ওটা। হুম, সিক্সের সাথে +1 × 2 কেন হবে? সিক্সের সাথে, সিক্সের সাথে তো, তাহলে এটা হয়ে গেল +1 × 2, এটা হয়ে গেল +1 × 3, সরি, এটা হয়ে যাচ্ছে 2টা +1 × 2। হুম হুম +1 × 2 নয়, +1 × 3। প্রথমেরটাতে, 1 মিনিট দাঁড়া, ফার্স্টেরটা তুই করলি 1 আছে, প্রথমে 1 আছে, তারপর 2 আছে, তারপর 6 আছে, তারপর 21 আছে, এরম ভাবে। তাহলে +1 × 2, সরি +1 × 1, সরি +1 × 1 আসছে। +1 × 1 মানে এটা হয়ে গেল কত? 2। এটা হয়ে গেল +1 × 2, কত হলো? 6। এটা হলো +1 × 3, 21। এটা +1 22 × 4, 88। ইন্টুটা বাড়ছে। বুঝতে পারলি কিছু? এটা এরকম ভাবে করতে হবে, ঠিক আছে? হুম হুম 88। হুম, তা কোনটা আনসার হচ্ছে? সি। নেক্সট ওয়ান।
পেলি? পরে পজিশনাল ভ্যালু আছে। ও মিউট করে বলছি, আচ্ছা। জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, এক সেকেন্ড, এম এন ও পি কিউ আর এস টি সেট ভিডব্লিউ। কোনটা হবে বললি? Y25 কেন হবে? এক মিনিট, জে কে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, Y25ই হবে, অন্য একটা হিসেব করছিলাম, ঠিক আছে। সাতেরটা হুম এক সেকেন্ড। K6 একদমই তাই, এটাই হবে। K6 ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এটা হয়ে গেল। এরপরেরটা K6 নিয়ে নিলাম, চলো তারপরেরটা। মানে আটেরটা, এটা কিভাবে করছি আমরা? হুম সি হবে কারেক্ট, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, সেম ভাবে 9 আর 10 দুটো করিয়ে তারপর অন্য দিতে হবে। আচ্ছা কি না আছে এটা, এটা আমার ডি 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 এই আসছে। এটা 23 আর এটা, হ্যাঁ ঠিক আছে। 10। কত? 2 বি।
কি করে হচ্ছে? সি হচ্ছে কি করে? প্রথম কথা, আমি ফার্স্ট এডটাকে যদি মানে ইয়ে করি তাহলে তো বুঝতে পারছি। 5 আছে, +2, +3, +4, +5, 19 আনসার। হ্যাঁ, তাহলে আর কি। এবার হোমওয়ার্কটাকে নোট কর। যেটা হোমওয়ার্ক হচ্ছে তোর এই পেজটা থাকছে, প্লাস এর সাথে কত 23 বাদে একটা কি করালাম, 23, হ্যাঁ 23, 24, 23 আর রেস্ট যেটা বাকিটা থাকলো, ঠিক আছে, আর 24, এই দুটো হোমওয়ার্ক থাকছে। ওকে, 24-এ আছে হচ্ছে আমাদের ইয়ে, কি নাম, 24, কোডিং অ্যান্ড ডিকোডিং। কোডিং 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 আছে, ঠিক আছে, কোডিং অ্যান্ড ডিকোডিং আছে 24-এ। ঠিক আছে, এবার আমরা সোজা চলে যাচ্ছি ম্যাথে। ম্যাথে আমাদের কত অবধি হয়েছিল একটু বলবি? সার্টস অ্যান্ড ইন্ডাইসেস শেষ হয়েছিল, ইন্ডাইসেস শেষ হয়ে গেছিল তো। তারপরে স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুট চলছিল। স্কোয়ার অ্যান্ড কিউব রুট কত দূর অবধি হয়েছে? চেক করে একবার বলুন, হ্যাঁ, স্কোয়ার রুট আর কিউব রুট হয়েছে কত দূর অবধি? ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অঙ্ক দেখতে পাচ্ছি। বলো, খুলে একবার চেক কর কত অবধি হয়েছিল লাস্ট। কোনো ভাব আসছে? প্রথম দুটো হয়েছিল, দুটো হয়েছিল বুঝিস তো। সবে স্টার্ট হয়েছিল, প্রথম দুটো হয়েছিল তো, তা 3 নাম্বার থেকে হবে, তাই তো? আচ্ছা, ইন্টারেস্টিং অঙ্ক আছে, ঠিক আছে, বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার। স্কোয়ার রুট কিউব রুট বেশ মজার চ্যাপ্টার, জানলে করা যায় খুব ইজিলি, আর না জানলে সেই আনসার, কোয়েশ্চেন আনসার দিতে জীবন পয়লা হয়ে যায় কাইন্ড অফ। ঠিক আছে, বল। হুম হুম কি কি রিলেটেড ভিডিও? এবার কেন এক্সাম, মানে তো তুই যেটা পড়লি সেটা তো শেখার জন্য পড়লি। এবার তোকে সবাই তো প্রত্যেক বছর ধরে নে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে আলটিমেটলি তুই চান্স পেলি, প্রথমে যে চান্সটা পেলি সেটা পড়ার জন্য চান্স পেলি, ঠিক আছে। এএনএম জিএনএম এর কথা বলছিস তো? বল বল বল। হ্যাঁ, তো তিনটে লাইন আছে, একটা হলো গিয়ে এমনিতে তিনটে লাইন থাকে, একটা হলো এএনএম, একটা জিএনএম, আর একটা বিএসসি নার্সিং, ঠিক আছে। তিনটেরই কিন্তু সেম লাইন, ঠিক আছে। এবার তুই তিনটে যেটা থেকেই পড় না কেন, ফার্স্টে তুই কি করছিস, একটা এক্সাম ফার্স্টে দিচ্ছিস, এটাতেও এক্সাম আছে, এটাতেও এক্সাম আছে, এটাতেও এক্সাম আছে। দিয়ে তুই কি করছিস, কলেজ লেভেলটায় ঢুকছিস, যে কলেজ লেভেল বা বলতে পারিস যে তোর ট্রেনিংটা, সেই ট্রেনিংটা এখান থেকে স্টার্ট হচ্ছে। ওকে, ট্রেনিং চললো 3 বছর 4 বছর, যে ট্রেনিং চলার চললো। তারপরে
তোকে যদি ধরে নে ম্যান্ডেটারি এমপ্লয়মেন্ট দিতে হয় সরকারকে, তাহলে এত কি তাদের সিট রয়েছে? আনসার হচ্ছে না। এবারে তোর রাস্তা খোলা থাকে বেশ কয়েকটা, দুটো এবার রাস্তা থাকে, দুটো নয়, ভুল বললাম, তিনটে রাস্তা থাকে। প্রথমে যে রাস্তাটা সেটা হচ্ছে আমার যে কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউশন, যে কোনো একটা প্রাইভেট সরকারি ধরনের, কলকাতার বুকে এখনকার দিনে দাঁড়িয়ে মানে তুই প্রাইভেটে কোথাও এমন নেই যে তুই চান্স পাবি না, ঠিক আছে। আমার নিজেরই একটা স্টুডেন্ট, দুজন স্টুডেন্ট আমার রয়েছে যারা এই লাইনটা নিয়ে পড়াশোনা করেছিল, ঠিক আছে। তারা প্রথমে একটা বছর, আমারই একটা স্টুডেন্ট চারনকে করে, চারনক চিনিস? চারনক, চারনক হচ্ছে ওই ইয়ের কাছে, চিনার পার্কের কাছে, চিনার পার্ক পার্ক ওখানে চারনক লেফট সাইডে চারনক হসপিটাল, সেখানে ওটা প্রাইভেট ইনস্টিটিউশন। তো ও ওখানে 1 বছর 1.5 বছর কাজ করলো, ঠিক আছে। এরকমই আরেকজনও আছে যে ওখানে কলকাতায় বোধহয় ফোর্টিসে ছিল, ঠিক আছে, ওই এই জিএনএম বা এনএম নিয়ে পড়াশোনা করেছে, ঠিক আছে, ফোর্টিসে ছিল। এবার থাকতে থাকতে তোকে ওয়েট করতে হবে, প্রথমত তোকে 1 বছরের যে এক্সপিরিয়েন্স সেটা তুই ওখান থেকে পাবি, বা 1 বছর কাজ করলি 2 বছর কাজ করলি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা তুই ওখান থেকে পাবি। এটা তোর ভবিষ্যতে তোকে প্রচণ্ড হেল্প করবে, এটা প্রথম ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে তুই সেটা করতে করতে তুই অপেক্ষা করবি যে কখন তোর কাছে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কখন তোকে কোনো এক্সামের জন্য ডাকবে। এবার ধরে নে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে যে এক্সামটা হয় সেই এক্সামটা আমাদের কে নেয়? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে নেয়, ঠিক আছে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আমাদের মিনিস্ট্রি আছে আমাদের স্টেট গভর্নমেন্টের, ঠিক আছে, যেটাকে আমরা স্বাস্থ্য মন্ত্রক বলছি। যেমন এর আন্ডারে কে কে আছে? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে এসএসকেএম আছে, তারপর ধরেন এনআরএস আছে, ঠিক আছে। এই অভয়াকাণ্ড যখন হয়েছিল, যে ব্যাপারটা হয়েছিল যে সময় কলকাতায়, ঠিক আছে, এ তো এই রকম এনআরএস মানে ইয়ে থেকে আমাদের, ওটা কোথায় হয়েছিল জানো? এনআরএস হয়েছিল না? এনআরএস হয়নি, ওটা আরজি করে হয়েছিল, ঠিক, ওটাও রয়েছে। আরজি কর, ওই নামটাই ভুলে যাচ্ছিল। তো এসএসকেএম, এনআরএস, আরজি কর, এরা সবাই কার আন্ডারে পড়ছে? এরা সবাই পড়ছে স্টেট গভর্নমেন্টের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মধ্যে, ওকে। তো তোকে সেখান থেকে যদি পরীক্ষা নেয়, স্টেট গভর্নমেন্ট পরীক্ষা নিল, তাহলে তোকে এদের মধ্যে যে কোনো একটা জায়গায় ফেলবে। এরকমই আরও অগুন্তি রয়েছে, বারাসাত মেডিকেল হাসপাতাল রয়েছে, তার সাথে হয়ে গেল আলিপুরের ওখানে হসপিটাল রয়েছে সেটা, ঠিক আছে। এগুলো সব স্টেট গভর্নমেন্টের আন্ডারে হয়ে গেল। এবার পড়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্টে বেশ কিছু আলাদা আলাদা ইয়ে রয়েছে, যেমন ধরে নেয় টাটা মেমোরিয়াল, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে এইমস হয়ে গেল, ঠিক আছে। তারপর সেন্ট্রাল গভর্নমেন্টে যে কোনো একটা ধর আর্মি ফ্যাসিলিটি হয়ে গেল, ঠিক আছে, আর্মি হসপিটাল আমাদের ইয়েতেই আছে, আলিপুরেই আছে, ঠিক আছে। তারপর হয়ে গেল ধর এই তিনটে বাদেও সেন্ট্রাল গভর্নমেন্টে, আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টে আর ধরে নে কোনো এমনি, মানে যে কোনো আমি আলাদা মিসেলেনিয়াস রাখছি, যে কোনো আলাদা হসপিটাল বা যে কোনো আলাদা ফ্যাসিলিটিতে, যেমন ধরে নে যে কোনো জায়গায়, যেমন ধরে নে আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, রেলে এই বছরও নার্স নিয়েছে, ঠিক আছে। তাতে এএনএম জিএনএম এর ভ্যাকেন্সি বেরোয়, কিসের আন্ডারে বেরোয়? মিসেলেনিয়াসের আন্ডারে বেরোয়, ঠিক আছে। তো এরকম বেশ কিছু ভ্যাকেন্সি আবার সেন্ট্রাল গভর্নমেন্ট বার করে, এবার সেন্ট্রাল গভর্নমেন্টের এটা প্রত্যেক বছরই কিন্তু পরীক্ষা হয়। যেমন এইমস বিগত 3 বছর ধরে একদম মানে প্রতিনিয়ত বার করছে, প্রতিনিয়ত, ঠিক আছে, মানে এটা খুব রেগুলার বার করে। টাটা মেমোরিয়াল মাঝে মাঝে বার করে। আর্মি হসপিটালেও বেশ কিছু রিক্রুটমেন্ট হয়। তাছাড়া এই যে মিসলেনিয়াস বললাম, যেমন ধরে নে কখনো এসএসসি হয়, তারপর ধরে নে আমাদের কি নাম বললাম এক্ষুনি, ওই যে আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে হয়, এরকম টাইপের বেশ কিছু জায়গায় কিন্তু নেয়। তোকে ওয়েট করতে হবে এরকম কোনো অপরচুনিটির জন্য, ঠিক আছে। আর এবারে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের হেলথ, আমাদের পিএসসি একটা নাই, ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশন, সেটাকে আমরা বলে থাকি WBNS, ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিস, ঠিক আছে। এইটা একটা পরীক্ষা হয়, যে পরীক্ষাটা দিয়ে তুই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেগুলো ধরনের কমিউনিটি হেলথ সেন্টার, ব্লক লেভেলে যে ছোট 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 প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, ওখানে তুই পেতে পারিস চাকরি। তো তোকে এইগুলোর জন্য অপেক্ষা করতে হবে। কোনগুলোর জন্য অপেক্ষা করতে হবে? যেগুলো আমি এখানে মার্ক করছি, এটার জন্য অপেক্ষা করতে হবে, 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 এটার জন্য অপেক্ষা করতে হবে। তোর কাছে ইমিডিয়েট যে অপশনটা খোলা থাকবে সেটা হচ্ছে প্রাইভেট। বুঝতে পারলি ব্যাপারটা? এই প্রাইভেটে যদি যদি ধরে নে তুই সেন্ট্রাল গভর্নমেন্টের শুধু পরীক্ষা দিবি, পরীক্ষা দিয়ে তোর আর কোনো কিন্তু ইন্টারভিউ নেই, তুই পরীক্ষা দিয়ে ডাইরেক্ট জয়েন করবি। আর স্টেট গভর্নমেন্ট হলে তুই পরীক্ষাও দিবি, ইন্টারভিউও দিবি, দিয়ে তারপর তুই জয়েন করবি, ঠিক আছে। আর
যেটা প্রাইভেটটা তোর যতদিন কাজ করবি তত তোর এক্সপিরিয়েন্স বাড়বে। তো এইভাবে তোকে এগোতে হবে, এইটা হচ্ছে তোর টোটাল প্ল্যান চার্ট যদি কেউ নার্সিংকে অ্যাজ আ ক্যারিয়ার দেখে। এবার বোঝা গেল ব্যাপারটা? বাকি বিরোধিতা কোন ব্যাপারটার হচ্ছে যে আমি প্রথমে এক্সাম দিচ্ছি, আমি তারপরে কেন এক্সাম দেবো? এবার তুই আমাকে একটা সিম্পল জিনিস বল, যে যদি এক্সাম না দেয় তাহলে প্রত্যেক বছর যতজন এএনএম বা জিএনএম পড়ে বেরোচ্ছে তাদের সবাইকে কি চাকরি দেওয়া সম্ভব? আরে সে তো তুই যখন ইঞ্জিনিয়ারিং পড়ছিস, আমাদের এইগুলো সম্বন্ধে আইডিয়া খুব কম আছে, ঠিক আছে? না না বলছি 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 বলছি, এক সেকেন্ড। আরে বাবা, এক্সামটা না কেন হবে? তুই তো যেটা করেছিস সেটা তুই এএনএম বা জিএনএম বা বিএসসি নার্সিং শেখার জন্য করেছিস, কিন্তু তুই তো তার জন্য কোয়ালিফাইড নস। তোকে তো ওটা শেখাচ্ছে। হ্যাঁ, এটা যে বলছে তাকে আমি তাহলে অন্য একটা এক্সাম্পল দিই, যে ধরে না সে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের কথা বলছি। আমরা এর মেডিকেল ইঞ্জিনিয়ারিং এগুলোকে আমরা দেশের একদম প্রথম সারির সার্ভিস ভাবি, ঠিক আছে? এবারে তুই একটা কথা বল, যখন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল দিতে গেলে কি করতে হয়? ওই কে অঙ্কিতাকে চিনিস নিশ্চয়, অঙ্কিতাকে তো ভালো করে চিনিস, যে নিট পরীক্ষা দিয়ে যাচ্ছে, দেখেছিস? হ্যাঁ, নিট পরীক্ষা দিয়ে যাচ্ছে। এবার ধরে নে সে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে গেল। কোয়েশ্চেন হচ্ছে যে ও যে পড়বে 4 বছর, বা ও মেডিকেলে চান্স পেয়ে গেল, ও যে 4 বছর পড়াশুনো করবে তারপরে কি ও চাকরি পেয়ে যাবে? আনসার হচ্ছে নো। আনসার হচ্ছে নো। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর তোমাকে পিএসসি যেই, এসএসসি যেই বা কোনো প্রাইভেট জায়গায় তোমাকে নিজে গিয়ে নাম লেখাতে হবে, যে ভাই আমি এখানে চাকরি করতে চাই। তোকে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে, তবে তুই সেই জায়গার জন্য এলিজিবল। এরকম হতেই পারে না যে তুই 4 বছর পড়ে নিলি আর তারপর তোকে সোজা, কারণ এরকম প্রচুর লোক পড়ছে গোটা ইন্ডিয়াতে, তাদের সবাইকে চাকরি দেওয়া সম্ভব কি? কখনোই না। আরে আমি এখন যে সার্ভিসে আছি, আমার নিজের সার্ভিসের মধ্যে প্রচুর ইঞ্জিনিয়ার ঢুকে বসে আছে, ঠিক আছে? আমাদের যতজন সার্ভিস পেয়েছে, মানে তুই সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো সার্ভিসেই দেখবি, ঠিক আছে, মানে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 60% 70% ইঞ্জিনিয়ার আমাদের এখানেই আছে। বিটেক ভর্তি, প্রচুর বিটেক, কিন্তু আমাদের এটা বিটেকের তো কোনো কাজ নয়। এটা বিটেকের কাজেই নয়, আমরা এডুকেশনাল সার্ভিস দিচ্ছি। এডুকেশনাল সার্ভিসে বিটেকের কোনো কাজ নেই। বাট সবাই এখানে এসেছে, এবার কেন এসছে? তারা কি মাথা খারাপ আছে? এসেছে কেন? তারা এসছে একটাই কারণে, ইঞ্জিনিয়ারিং এ প্রাইভেটে যা বেতন আছে তার থেকে এখানে স্যালারি অনেক বেশি, প্লাস জব সিকিউরিটি, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকগুলো এক্সট্রা ফ্যাসিলিটির জন্য তারা এখানে আছে। মানে প্রচুর লোকের সাথে উঠতে বসতেই দেখা হয়, তারা সবাই হচ্ছে ইঞ্জিনিয়ার, যার সাথে ধাক্কা লাগছে সেই ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ারিং দেওয়ার আগে তো তারা নিট পাস করেছিল, তাদের তো একটা মেরিট আছে, আছে তো। কিন্তু তারা চাকরি কোথায় পাচ্ছে? পাবে না, কারণ তাদেরকে তারপরে পরীক্ষা করতে হয়। মেডিকেলের ক্ষেত্রেও একই কেস, মেডিকেল তুই যখন কভার করবি দেখে মনে হয় সব মেডিকেল সুন্দর চলে যাচ্ছে, মানে যে মেডিকেল পাস করছে আর ব্যাপক ব্যাপক অবস্থা, না সেরকম নয়। প্রচুর, মানে এরকম এমবিবিএস রয়েছে যারা তারপরে আবার সিধা পড়তে চলে যাচ্ছে হায়ার স্টাডিজের জন্য। কেন? তার কারণ তারা জানে যে এমবিবিএস পড়ে এখন চাকরি হবে না, তোমাকে ফার্দার কোনো না কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। সিমিলার জিনিসটা হচ্ছে এনএম জিএনএম এর সাথে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? আর এইগুলোকে সব বাইপাস করার জন্যই তোকে বলা হচ্ছে যে পরীক্ষাগুলো দিতে, যে রেগুলার এক্সামগুলো হচ্ছে, যে এক্সামে তুই ফর্ম ফিল আপ করছিস, ফর এন এক্সাম্পল এমটিএস, সিএইচএসএল, এই যে এক্সামের জন্য তুই ফর্ম ফিল আপ করছিস, ঠিক আছে, বা এসএসসি গ্রুপ সি, এগুলোতে তুই যখন ঢুকে যাবি না চাকরিতে, তুই ঢুকে গিয়ে দেখবি একজন ইঞ্জিনিয়ার তোর সাথে সেম র্যাঙ্কে চাকরি করছে, তখন তোর মনে হবে যে ইঞ্জিনিয়ারিং পড়ে কি করলো, আমি না পড়ে এখানে আছি, ও পড়ে এখানে আছে। ইট উইল হ্যাপেন। এটা এটা মানে সবাইকে দেখতে হচ্ছে, এই সিচুয়েশন তোকেও দেখতে হবে, ঠিক আছে? এখন চারদিকে যারা চাকরি করছে তারা সবাই পড়া লেখা জানা শিক্ষিত পাবলিক। আর ইঞ্জিনিয়ারিং ছেড়ে দে, এমবিএর লোক ঢুকে বসে আছে, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে কি করছে? কারণ সবারই সরকারি ট্যাগটা চাই, সোজা কথা। কারণ ট্যাগ তো এক নম্বর চাই, যে সুযোগ সুবিধা প্রচুর, জব সিকিউরিটি আছে, তো চাকরি আজ বাদ কাল যাবে না, এগুলো সবাই জানে, এই কারণে সবাই পড়ে আছে। তো এইটা হচ্ছে তোর পুরো রুট ম্যাপ। তোকে প্রথমে একটা পরীক্ষা দিয়ে জিএনএম এএনএম এ ঢুকতে হবে, তারপর যখন তোর কমপ্লিট হয়ে যাবে তখন তোকে আবার কোথাও গিয়ে
নিজে এক্সপিরিয়েন্স কাউন্ট করতে হবে এবং অপেক্ষা করতে হবে কবে আমি এসে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো চাকরি বা কোনো চাকরির পরীক্ষা আমি ক্র্যাক করব। যখন ক্র্যাক করতে পারবো তখন জন্য সেই লাইনটা খুলে যাচ্ছে, আদারওয়াইজ না। হুম, ব্যাপারটা হচ্ছে ওদের মানে গায়ে কোথায় লাগছে ব্যাপারটা বোঝ। 3টে বছর ওদেরকে যে ফ্যাসিলিটিতে রাখা হয় 3টে বছর, সে বিএসসি নার্সিং হোক বা এএনএম জিএনএম হোক, যে ফ্যাসিলিটিতে রাখা হয় সেটা ধরে নে ও কাজ করছে একদম ফিল্ডেই। মানে এগুলো তো কোনো ধরে নে ক্লাসরুমের ব্যাপার নয়, এগুলো সেই লাস্টের দিকে গিয়ে প্র্যাকটিক্যালে চলে যায়। তা ও কোনো না কোনো একটা ধরে নে যেমন আমার বোন ইয়েতে তোর বিএসসি নার্সিং যখন করছিল তখন সে ছিল হচ্ছে বাঁকুড়া সম্মিলনী কলেজে। তা বাঁকুড়া সম্মিলনী কলেজে যে ম্যাটারনিটি ওয়ার্ড সেখানে ওকে দিয়েছিল, ঠিক আছে। তো ম্যাটারনিটি ওয়ার্ডে ডেলিভারি থেকে হুম 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 তো হাতে কলমে ব্যাপারটা করে তো ওদের মানে থাকতে 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 এরকম মনে হয় যে আমি এদের মধ্যেই একজন, বাট টেকনিক্যালি নয়। ওটা তোমার ইন্টার্নশিপ চলছে। যখন তোমার ইন্টার্নশিপ শেষ হবে তখন তোমাকে সোজা বাড়ি পাঠানো হবে। তোমাকে ওখানে আবার ফিরে আসতে গেলে তোমাকে আবার একখানা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ ক্র্যাক করে তারপর তোমায় আসতে হবে ওখানে। আমার বোন মোটামুটি ধরে নে সম্মিলনী কলেজে যখন ওই ইয়েতে ছিল বিএসসি নার্সিং এ ছিল, ওটা করার পর তারপরে তো জব পায়নি। ও একটা প্রাইভেট ইনস্টিটিউশনে পড়াচ্ছিল, পড়াতে পারে মানে নিজের যে নলেজ আছে সেই অনুযায়ী তুই পড়াতে পারিস কোথাও, ঠিক আছে। তো প্রাইভেট ইনস্টিটিউশনে পড়াচ্ছিল, পড়াতে 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 প্লাস বাড়িতে সে ইয়ে নিয়ে এইমসের এই যে এইমসের পরীক্ষা বললাম না, এইমসের 2 রকমের পরীক্ষা হয়। একটা নর্মাল এমসিআরই হয়, কমন রিক্রুটমেন্ট টেস্ট, ঠিক আছে। আরেকটা হয় হচ্ছে নরসেট বলে। নরসেটটা খুব কম লোক দেয়, ঠিক আছে। ওই নরসেটেও চান্স পেয়ে গেল, নরসেটে চান্স পেয়ে পরে এমসে পোস্টেড আছে। তাহলে এখান থেকে ও কি করলো, চাকরি পেয়ে গেল। কি করে? একটা পার্টিকুলার পরীক্ষা দিয়ে। কিন্তু ধরে নে সবাই তো পাচ্ছে না। যারা পাচ্ছে না তাদেরকে প্রাইভেটে সার্ভিস দিতে হবে, নয় কোথাও পড়াতে হবে, অনেক রকমের লাইনস আছে, তো সেগুলোতে কাজ করতে হবে। বোঝা যাচ্ছে? এই হলো ব্যাপার। মানে সেটা হচ্ছে টোটাল 2 স্টেপ অথেন্টিকেশন আছে আর কি। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এইগুলোকে অ্যাভয়েড যদি করতে চাস তাহলে সেক্ষেত্রে তোকে নর্মাল যে কোনো সার্ভিসের পরীক্ষা দিয়ে তোকে ঢুকতে হবে। নর্মাল যে কোনো সার্ভিস মানে যেটা তুই ফর্ম ফিল আপ করছিস, রেল হলো, এসএসসি হলো, এগুলোতে যদি ঢুকে যাস, এটাতে গিয়ে তো এত রকমের হ্যাপা নেই যে একটা জয়েন করলি, 3 বছর কাজ করলি, 4 বছর কাজ করলি, দিয়ে আবার বেকার, আবার তারপরে আবার পরীক্ষা পাস করো না, এইসব ঝামেলা নেই। এতে তুই ইউ গিভ 1 or 2 এক্সামস, আফটার দ্যাট নাম আসলো আসলো, না আসলো তো পরের বছর, আর যদি নাম চলে এলো তাহলে তুই সোজা ভেতরে। ভেতরে যে ঢুকে গেলি ব্যাস, তারপর তুই দেখতে পাবি যে কত ডিফারেন্ট ডিফারেন্ট লাইন থেকে লোকজন পড়াশুনো করে ওখানেই এসছে। হুম হুম আর তো ভ্যাকেন্সিটা দেখেছিস কত আছে? 500 ধারে কাছে ভ্যাকেন্সি আছে বোধহয়, জেনারেল যেটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কোথায় মনে পড়লো হঠাৎ করে, কোথায় দেখেছিলাম একটা ইয়েটা। 500 ধারে কাছে ভ্যাকেন্সি আছে আজকাল। হুম হ্যাঁ, জেনারেল সরকার ভুলে যায় যে জেনারেল মানে সে জেনারেল হলে চাকরি পাওয়ার যে ব্যাপারটা, এটা সরকার চাই না যে তুই চাকরি পা। জোর করে আমরা চাকরি আদায় করি, ঠিক আছে, সত্যি কথা বলছি, এটা ইয়ার কি না, আমরা জোর করে চাকরি আদায় করি, ঠিক আছে। জেনারেলকে সরকার চাকরি দিতে চায় না, সত্যি কথা বলছি। মানে এরকম হচ্ছে যে ধরে নে রেলেরই কথা বলছি, ঠিক আছে। একটা নর্মাল কাউকে যখন টাইপিং দিচ্ছে তখন তাকে দিচ্ছে কোনো কাজ থাকলে তাকে দিচ্ছে বাড়ির পাশে, বাড়ি থেকে 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে। আর জেনারেলকে যখন টাইপিং ফেলছে, একটা 10 মিনিটের টাইপিং এর জন্য তাকে দিচ্ছে 250 কিলোমিটার দূরে। ক্যান ইউ ইমাজিন? ভাই 250 কিলোমিটার আমাকে যেতে হবে ওই 10 মিনিটের টাইপিং এর জন্য, হ্যাঁ। হ্যাঁ, এবং একটা টাইপিং দিতে তাকে 250 কিলোমিটার দূরে পাঠানো হচ্ছে। বাড়ির সামনে দিলে কি হয়ে যাবে? টাইপিং কি কপি করা যায় নাকি? তা তো হয় না, টাইপিং তো সেই করতেই হবে নিজেকে। টাইপিং স্পিড চেক করবে, পাস পেলে তো কোনো বিশেষ ব্যাপার নেই। টাইপিং করতে পারলে পাস করবে, টাইপিং না করতে পারলে পাস করবে না, সিম্পল। তার জন্য 250 কিলোমিটার দূরে কেন ভাই? আর 250 কিলোমিটার দূরে তো ছেড়ে দেয় ডিফারেন্ট রাজ্যে। তাই যে, মানে জেনারেলকে চাকরি দেওয়ার কোনো ইচ্ছে নেই। অদ্ভুত ব্যাপার। এটা হয়, এটা এই অসাম্যটা আস্তে আস্তে বুঝতে পারবি। এই ইনইকুয়ালিটি রয়েছে, ঠিক আছে।
এক্সামে যখনই কেউ বলবে যে আমি কিছু একটা পারিনি, তখনই তো ফার্স্টে তাকে এটা জিজ্ঞেস করবি না যে তুই কত পাচ্ছিস, ফার্স্ট তাকে জিজ্ঞেস করবি ভাই তোর ইয়ে কি, জেনারেল নাকি অন্য কিছু। জেনারেল হও তাহলে গল্প হয়ে গেল, যদি অন্য কিছু হও তাহলে ও না পেরে যদি পাস করে যেতে পারে, কিন্তু তুই পেরেও হয়তো পাস করবি না। ইট মাইট হ্যাপেন। কাট অফে অনেক ডিফারেন্স থাকে, ঠিক আছে। এবারে ডাব্লিউবিপিএসসি এর ক্লার্কশিপ এক্সামে জেনারেলের কাট অফ যাচ্ছে 54, ঠিক আছে। সেখানে ইডাব্লিউএস এর কাট অফ যাচ্ছে, ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, ওদের কাট অফ গেছে 11। বলো এবার, 11, 11 কাট অফ, মানে পুরো পেপারটার মধ্যে ছেলেটা 11টা কোশ্চেন ঠিক করে দিয়ে যদি ঘুমিয়েছে, বাকি টাইমটাও পাস করে বেরিয়ে যাবে। ইমাজিন করতে পারছিস ব্যাপারটা। আর রিজার্ভেশনের লিস্ট লম্বা, আর জেনারেলের কোনো রিজার্ভেশন নেই। তাই জন্য বারবার বলি যে পড়াশোনাটা কর, নাহলে কিন্তু কপালে খুব দুঃখ আছে। কারণ সরকার চায় না যদি চাকরি পা, সরকারিতে সত্যি সুযোগ সুবিধা আছে, ইয়ার্কি মারছি না, প্রচুর সুযোগ সুবিধা আছে, কিন্তু সরকার চাইই না যে ইউ গেট রিক্রুটেড ইন এনি গভর্নমেন্ট সার্ভিস। সরকার ভাবে তোমার কাছে টাকার গাছ আছে এবং তুমি ওই গাছ নাড়ালেই টাকা পড়বে, ঠিক আছে। তো তোমার চাকরি তোমার দরকার নেই, ঠিক আছে, চাকরি বাকিদের দরকার। আমি লাইফে কম পরীক্ষা দিইনি, বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময় দিয়ে আমার আপাতত হুম 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 হ্যাঁ, থাকছে না, তাতে কাজের কোয়ালিটি খারাপ হবে, তাতে হ্যাঁ, তবেই তো সরকারি কাজে লেট হয়, তবেই তো সরকারি কাজ ঠিকঠাকভাবে হয় না। কেন? তার কারণ এগুলোই, বিকজ এখানে এবেল লোক বসে নেই। হ্যাঁ, এটা কেউ বুঝবে না, কারণ সরকারের দরকার ভোট, সরকারের তোমার কাজ দরকার নেই, সরকারের দরকার ভোট দিনের শেষে। আর জেনারেলের থেকে ভোট ব্যাংক বাকিদের অনেক বেশি, ঠিক আছে। তাই জন্য চাকরিটা বাকিদেরকে দিতে হবে, জেনারেলদের নয়, বুঝা যাচ্ছে। তারপর এমনিতেই তো কনস্টিটিউশন 12টা বাজিয়ে রেখেছে, ছেড়েই দাও। এমনিতে কনস্টিটিউশন মানে সবার উপরে ইকুয়ালিটির কথা বলে, কিন্তু চাকরি যেখানে আছে সেখানে আলাদা আলাদা ক্লজ অ্যাড করা আছে। কখনো কনস্টিটিউশন যদি পড়িস দেখবি আর্টিকেল নাম্বার 15-এও আছে, আর্টিকেল নাম্বার 16-এও আছে, ঠিক আছে। 16 কি বলে যে পাবলিক এমপ্লয়মেন্টে সবাই ইকুয়াল চান্স পাবে, প্রথম লাইনটা। তারপরে যে ক্লজগুলো অ্যাড করা যায়, ক্লজগুলো পড়ে দেখবি, ওখানে তুই বুঝে যাবি যে না ভাই আমাদের কোনো চান্স নেই, বাকিদের সবার চান্স আছে, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 16 আর ক্লজগুলো পড়বি, ব্যাস তাহলেই হবে। কিছু নয়, ক্লাসের পর আর্টিকেল নাম্বার 16 নিয়ে সার্চ করবি, যে তার সাব ক্লজ যেগুলো আছে, সাব ক্লজগুলো আর ক্লজগুলো একটু পড়িস, তাহলে তুই বুঝতে পারবি যে কনস্টিটিউশনেই বলা আছে এদেরকে চাকরি দিব না। পাবলিক এমপ্লয়মেন্ট যেটা হবে সেখানে জেনারেলকে কোনো মানে বিশেষ কোনো সুবিধার কথা বলা নেই, বাকিরা যারা আছে তাদেরকে সুবিধা প্রদান করার কথা বলা আছে, ঠিক আছে। কত রকমের রিজার্ভেশন আছে, রিজার্ভেশন মানে তো একটা দুটো না, রিজার্ভেশন মানে ইডাব্লিউএস আছে, ঠিক আছে, এসসি আছে, এসটি আছে, ওএসএম আছে, ঠিক আছে, পিডাব্লিউডি আছে, ঠিক আছে, তার সাথে ওএইচ আছে, ঠিক আছে, ওবিসি আছে, ঠিক আছে। কে প্রিয়াঙ্কা? ইডাব্লিউএস, প্রিয়াঙ্কা ইডাব্লিউএস চেষ্টা করিস তো এখন ইডাব্লিউএস এর খুব ভালো মার্কেট আছে, ইডাব্লিউএস এর সার্টিফিকেটটা বার করার চেষ্টা করিস। ইডাব্লিউএস এর কিছু নিয়ম আছে, বাড়ি যেটা থাকবে সেই বাড়িটার যেটা ছাদ এরিয়াটা হবে, সেই ছাদ এরিয়াটা কত একটা স্কোয়ার ফুটের বেশি হবে না। এটা তো বাবা যখন আসবে তখন বাবাকে একবার বলিস যে স্যার বলছিল যে ইডাব্লিউএস এর সার্টিফিকেট আমরা পাবো কিনা। ওটা কোথায়, ওটা কে দেয় জানিস? এসডিও অফিস থেকে দেয়, তো যেখানে বাড়ি অরিজিনাল বাড়ি সেখানে এসডিও অফিস থেকে দেবে ওটা, ঠিক আছে। এটাতে কিন্তু রিজার্ভেশন আছে, ওই যে বললাম 11 পেয়ে পাস ইডাব্লিউএস, এরম রিজার্ভেশন আছে, ঠিক আছে। চেষ্টা করিস, একবার দেখিস, সরকারি জবের জন্য প্রিপারেশন করছিস তো দেখিস যে যদি পারিস, ঠিক আছে। আমার আমার যে কোনো একটা রিজার্ভেশন থাকলে আমি আজ অনেক উপরে থাকতাম, কিন্তু নেই, ঠিক আছে। যাই হোক, আর যেটা যেটা মানে পেয়েছি সেটাও কষ্ট করেই পেয়েছি, সেটাও মানে
কি বলবো, দ্যাট ইজ হার্ড আর্ন, ঠিক আছে, কম্পিটিশনে বসেই পেয়েছি, তো সেই কারণেই যেটা পাওয়া গেছে সেটাও ভালো, আর যা পেতাম হয়তো সেটা ভাগ্যে ছিলই না, ঠিক আছে, কিন্তু তুই দেখিস যে ইডাব্লিউএস পাস কিনা, মানে যদি ইডাব্লিউএস এর জন্য কোয়ালিফাই হোস আর কি, তাহলে ওই সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে, প্রত্যেক বছর একবার করে সার্টিফিকেট রিনিউ করতে হয়, ইডাব্লিউএস এর যে সার্টিফিকেটটা থাকে। ইডাব্লিউএস এর ফুল ফর্ম হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, ঠিক আছে, বছরে ইনকাম 8 লাখের বেশি হবে না, ওটা একটা ক্লজ আছে, যেটা তোর নয়, যেটা অনেকেরই নয়, যেটা আমারও নয়, 8 লাখের ইনকাম কারোরই নয় বছরে, ঠিক আছে, বছরে 8 লাখ ইনকাম অনেকেরই নয়, ওকে, তো ওটা একটা প্রথম ব্যাপার। তবু আমি ইডাব্লিউএস পাবো না, কারণ আমার ঘরের যে এরিয়া, সেই ঘরের এরিয়া বেশি, যে ঘরটা আমার আছে সেই ঘরের এরিয়া বেশি, সেই কারণে পাবো না, অল্প কিছু স্কোয়ার মিটারের জন্য বাদ হয়ে গেল। তোর ক্ষেত্রে একবার চেক করবি সেটা, ঠিক আছে, মনে করে বলিস সেটা, ওকে, দেখে নিস। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ব্যাপার, বোঝা গেছে, আশা করছি ক্লিয়ার হয়েছে জিনিসটা, যে কি সমস্যা। জব অফার তো একটা বিশাল বড় সমস্যা, ঠিক আছে, আমরা সেই সমস্যার দিকেই পা বাড়াচ্ছি। চলো, আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো। প্রথম প্রশ্নটা বলছে এখানে যে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 1936, একটা নাম্বার 4 টাইমস অফ দ্য আদার নাম্বার, তাহলে নাম্বার স্যার এই টাইপের অঙ্ক আমি কি বলেছি, যে কখনো আমি এগুলো করতে যাব না, আমি কি করব, একটা জিনিস সিম্পল চেক করব, করে আমি আনসার করার চেষ্টা করব। প্রথম কথা, ওয়ান নাম্বার ইজ 4 টাইমস দ্য আদার, তো এখানে 16 আর 121 কি একটা আর একটা 4 গুণ দেখাচ্ছে? না স্যার। 44 আর 44 একটা আর একটা 4 গুণ দেখাচ্ছে? না। তাহলে হয় এটা বা এটা আনসার, ঠিক তো? এবার আমি বলেছিলাম 88 আর 22কে গুণ করো, 88 22 গুণ করো। গুণ করা কিভাবে শিখিয়েছিলাম? প্রথমে ওপর নিচ, 8 দুগুণে 16 6, হাতে থাকলো 1, এবার কোনাকুনি, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 16 16 32, আর 1 33 3, হাতে আবার থাকলো কত 3, 8 দুগুণে 16, 16 আর 3 কত 19, 19 36 এসে গেছে, আনসার এটা, কারণ কত, এক লাইনে গুণ করতে যখন জানবি তখন আরামসে তুই বের করে নিতে পারবি, ঠিক আছে, বাস এটুকুই। দ্য লিস্ট স্কোয়ার নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4 6 10 25, লিস্ট স্কোয়ার নাম্বার, তার মানে কি লসাগু বের করতে বলছে, ঠিক তো, লসাগু বের করতে বলছে। তো প্রথম কথা 25 আনসার হতে পারে না, 106 দিয়ে কাটবে না, কাটো, 900 আর 400 পড়ে আছে, 900 আর 400 পড়ে আছে, তো মাথায় রাখে 15 দিয়ে 400কে কাটবে না, দেখেই বুঝতে পারছি আনসার কোনটা, 900। আমি অঙ্ক করছি না, আমি অঙ্ক কি করছি দেখেই আনসার করছি, কারণ এগুলো করার দরকার নেই, এগুলো তুই থোড়ি না এদের এলসিএম নিতে যাবি, কোনো প্রয়োজন নেই এলসিএম নেওয়ার, তুই এমনি এটা দেখে আনসার করতে পারবি, ঠিক আছে। নেক্সট, দ্য লিস্ট 6 ডিজিট নাম্বার, যেটা একটা পারফেক্ট স্কোয়ার, সে লিস্ট 6 ডিজিট নাম্বার কি, যেটা একটা পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার কিভাবে বুঝবো, বলে তো দিচ্ছে, বুঝবো কিভাবে, তো মাথায় রাখ এটাকে আমি ভাগ এইভাবে করবো, যে প্রথমে দুটো সংখ্যা, তারপর দুটো সংখ্যা, তারপর দুটো সংখ্যা, ওকে। আচ্ছা, যদি 6 ডিজিট হয়, তার মানে কটা কটা সংখ্যা গুণ হয়েছে 6 ডিজিট এসছে, কটা কটা সংখ্যা গুণ হয়েছে যে 6 ডিজিট এসছে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা এইভাবে না বুঝতে পারলে তুই এক কাজ করে এইভাবে বলছি, ধরে নে এখানে প্রথমত এখানে 25 আছে, তার মানে লাস্ট সংখ্যাটা এখানে 5 আসতো, তবেই তো এই 25টা আসছে, 5 5 25, এখানে 9 আসছে মানে লাস্ট সংখ্যাটা 3 হতো, এখানে 4 আসছে মানে লাস্ট সংখ্যাটা 2 হতো, এখানে 0 আছে মানে লাস্ট সংখ্যাটা 0 হতো, ঠিক, ওকে। আচ্ছা, এই 100 থেকে দুটো জিরো, এই 100টা মানে কি, দুটো 10 গুণ আছে, আর এই তিনটে জিরো মানে কি, আচ্ছা মানে দুটো জিরো থেকে বলতে পারি যে দুটো 10 গুণ আছে, দুটো জিরো থেকে বলতে পারি দুটো 10 গুণ আছে, আরও একটা জিরো এক্সট্রা, তাহলে এটা স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার নয়, ঠিক তো, যদি 10,000 থাকতো সেটা পারফেক্ট স্কোয়ার হতো, এটা পারফেক্ট স্কোয়ার নয়, এটুকু তো বোঝাতে পারলাম, ঠিক আছে। এবার এটা পারফেক্ট স্কোয়ার কিনা, এটা পারফেক্ট স্কোয়ার কিনা, এটা পারফেক্ট স্কোয়ার কিনা, তো পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য তোর এই তিনটাকে দেখে কোনটাকে মনে হচ্ছে পারফেক্ট স্কোয়ার,
কোনটাকে মনে হচ্ছে, আমি জাস্ট আগে মনে কোনটাকে হচ্ছে সেটাকে বলছি, তারপর আনসার তোকে তারপর বলছি। আগে বল কোনটাকে দেখে পারফেক্ট স্কোয়ার মনে হচ্ছে। আজকাল এক্সামে গাট ফিলিংও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? গাট ফিলিং না থাকলে খুব চাপ, ঠিক আছে? যেদিকে যাচ্ছি আস্তে আস্তে ওদিকে গাট ফিলিং খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কি মনে হচ্ছে, কোনটা হতে পারে। এক মিনিট। আচ্ছা, যদি ডি হয়ও, ঠিক আছে, যদি ডি হয়ও, তাহলে একটা জিনিস বল তুই আমাকে, লাস্টেরটা কত? 5, তাই তো? লাস্টেরটা কত? 5। হুম। তারপরে যে হাজার, তারপরে 02 আছে। 02টা কার কাছাকাছি যাচ্ছে? 1-এর। তার আগে 10 আছে, 10 কার কাছাকাছি যাচ্ছে? 3-এর। 315 স্কোয়ার হবে এটা। এটা কার কাছাকাছি যাচ্ছে দেখতো? 89, মানে লাস্টেরটা 3 হবে। তার আগে এটা 2-এর, তার আগে এটা কার? 3-এর। 323 স্কোয়ার হতে পারে এটা, দেখতো। স্যার বুঝবো কি করে 323 স্কোয়ার হতে পারে কিনা? এখানে একটু মাথা ঘামাতাম, ওই জন্য বললাম যে কোনটা স্কোয়ার লাগছে একবার দেখে নে। 323 স্কোয়ার হয় দেখতো, 3-3-9 হয়ে গেল, 3-2-6 হয়ে গেল, ঠিক আছে? এটা যখন আমি কাটবো, এখানে 2 দিয়ে আবার 3-2-6, এটা যখন আমি কাটবো তখন এখানে 6-6 কত? 12 বেরোচ্ছে, তাই তো? 323-এর আসবে না, 323-এর আসবে না, কিছুটা গন্ডগোল হচ্ছে। 4, ওহো ওহো ওহো, 313, 313, সরি সরি, 3-3-9, 3-1, এটা 3 হয়ে যাবে, 3-1, 3, এটাও 3 হয়ে যাবে, তাহলে এখানে 6 আসছে। 3-3-9, 10, 10, আচ্ছা ঠিক আছে। এটা বেসিক্যালি এটাকে করতে গেলে এটা অ্যাকচুয়ালি খাটনি আছে, বাট যদি তুই একটু ভালো করে দেখিস, এখানে আনসার কিন্তু তোর হবে হচ্ছে সি, ঠিক আছে? কি করে বলছি, এটা কার স্কোয়ার আছে বলতো? এটা আছে হচ্ছে অ্যাকচুয়ালি 316 স্কোয়ার, ঠিক আছে? কার কার স্কোয়ার, 1 মিনিট, 316 বলছি। আচ্ছা, 7, 7-এ 49 হয়, এটা একটা হয়ে গেল। 2, 4 আছে মানে 1, আর 3 আছে, আচ্ছা 317 স্কোয়ার এটা, ঠিক। আচ্ছা, এখানে একটা ছোট্ট ক্যাচ ছিল, ক্যাচটা কি ছিল বলছি এবার। সংখ্যাটা একটু ভালো করে দেখ তুই, 100489 আছে, তাই তো? এই 9 আবার দু জায়গা থেকে আসতে পারে, একটা এটা 3 স্কোয়ার থেকে আসতে পারে, একটা 7 স্কোয়ার থেকে আসতে পারে। 3 স্কোয়ার থেকে 9 আসে, 7 স্কোয়ার থেকে 49 আসে, ঠিক তো? এবারে মাথায় রাখ যে এগুলোকে বার করানোর সবসময় টেকনিক এরকম, কিভাবে বার করবি, কারণ পরীক্ষার সময় ইউ ডোন্ট হ্যাভ দ্য হোল ডে অফ এ টাইম, তাই তো? তো সেক্ষেত্রে মাথায় রাখ লাস্ট যে দুটো সংখ্যা, তার মধ্যে এইটা হয় 3 থেকে আসবে, নয় 7 থেকে আসবে, ঠিক তো? হলো। এটা 4 লেখা আছে, 4টা টেকনিক্যালি 2-এর স্কোয়ার, ঠিক তো? কিন্তু যদি 2-এর স্কোয়ার হয় তাহলে ওটা কিছু একটা সাথে যোগ হয়ে যাবে, যোগ হয়ে আরো বড় হয়ে যাবে, তাহলে একটু 2-এর থেকে নিচে আয়, তাহলে সেটা হয়ে গেল 1, ঠিক? আর এখানে 10 লেখা আছে, তো 10টা কার স্কোয়ার? 3-এর স্কোয়ারের ধারে কাছে, 3-এর স্কোয়ার 9, তার মানে হয় এটা 313 স্কোয়ার, নয় এটা 317 স্কোয়ার। কথাটা বোঝাতে পারলো? হয় এটা 313 স্কোয়ার, নয় এটা 317 স্কোয়ার। ওকে, এবার তোকে একটা ছোট্ট ট্রিক শেখাচ্ছি। ধরে নে আমি বললাম 107-এর স্কোয়ার করবো, কিভাবে করবো বলতে পারবি? তো প্রথমে এই 7টাকে স্কোয়ার করবি, কত হয়? 49, ঠিক আছে? এবারে এই 7টা 107-এর সাথে আবার এই 7টা যোগ কর, কত হয়? এটা হয়ে গেল আনসার। 107-এর স্কোয়ার করে রাখবো, সামনে ক্যালকুলেটার থাকবে।
আসছে 11449 আসছে। ঠিক আছে, এবার যদি আমাকে বলে 108-এর করতে, 8-এর স্কোয়ার করে দেবো 64, 108-এর সাথে আবার 8 যোগ করবো, তাহলে হয়ে যাবে 116। তাহলে 116 64 হয়ে গেলে 108 স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই সেম জিনিসটাই যদি 207-এর থাকে কি করবো? 7-এরটা 49 হলো, কিন্তু এই 207-এর সাথে 7 গুণিত 2 যোগ হবে। কথাটা কি বললাম? 207-এর সাথে, হ্যাঁ, 207-এর সাথে 7 গুণিত 2 যোগ হবে। 49 তো বসালাম, কিন্তু তার আগের দিকে কি হবে সেইটা হচ্ছে আমার এখন মেন ব্যাপার। এক মিনিট, এটা হয়ে গেল। 1 মিনিট ঠিক করে মনে করে নিতে হবে। 7 2 এটা 14 হয়ে গেল। 14 2 দিয়ে 4, তাহলে 414 428, 428 49, 428 49, হ্যাঁ 428 49 হবে। ঠিক আছে, আচ্ছা ভালো করে বুঝে নেয় একবার। ঠিক আছে, এটা একবার শেখাচ্ছি, ভালো করে বুঝে নেয় ব্যাপারটা। আমি কি বললাম কথাটা, কি বললাম? 200 কত 7-এর স্কোয়ার বললাম, এই তো 7-এর স্কোয়ার বললাম। 7-এর জন্য 49 পাচ্ছি, কোনো ডাউট? না, পাচ্ছি না। আগের ক্ষেত্রে কি করছিলাম, আগের ক্ষেত্রে যেটা করছিলাম সেটা করছিলাম 107-এর সাথেই আবার 7 যোগ করে দিচ্ছিলাম। ঠিক তো? যেহেতু এখানে তুই 200 দিচ্ছিস, তাই জন্য এখানে 207 যেটা আছে সেটার সাথেও 2 গুণ হবে, আবার 7-এর সাথেও 2 গুণ হবে। কতটা বোঝাতে পারলাম? 200 সাথে 2 গুণ করলে কত হয়? 14 4 414, 7 ইন্টু 2 মানে 14, কত হয়? 428। দেখ তো, 42849 আসছে। আজকে যেটা শেখাচ্ছি গোল্ডেন রুল, এটা পরীক্ষার সময় মারাত্মক কাজে লাগবে। বেশ কয়েকদিন ধরে ম্যাথ প্র্যাকটিস করি, মাথায় একটুখানি মানে এই মাঝখানের গল্প 100টা মনে ছিল, 200টা ভুলে গেছিলাম, রীতিমতো মনে করতে হলো ওটা, তাও ভালো মনে পড়লো। এটাই ব্যাপার, যেটা একবার শিখে যাবি। আসছে তো 42849, কিভাবে করলাম তাহলে? রুলটা কি? প্রথমে 7-এর স্কোয়ার করে নিলাম, ঠিক আছে, তারপরে কি করলাম? তারপরে কি করলাম? 207-এর সাথেও 2 গুণ করলাম, আবার 7-এর সাথেও 2 গুণ করলাম। এটা কেন করছি বলতে? কারণ, কারণটা কি? কারণ 200 আছে, আবার এটাই ধরে নে 200-র জায়গায় 300 থাকলো, তাহলে কি করব? এবার তোর আনসার চলে আসবে। 307 ধরলাম, ঠিক আছে, তাহলে 7-এর জন্য পেয়ে গেলাম 49। কোনো ডাউট? না। ওকে, এবার 307 গুণিত 3 হবে, আবার 7 গুণিত 3 হবে, ঠিক বললাম? এটা কত চলে আসবে? এটা চলে আসবে এদিকে 21, আর এদিকে 3 3 9, এটা চলে আসবে 21, তার কত হবে? 2 4 9, 942। দেখ তো, 94249 আসছে। এই তো রুল। এবার একটা কথা বল, এবার যদি তোকে আমি বলি এই পারফেক্ট স্কোয়ারগুলো পরীক্ষায় বসে বসে তুই মানে যদি তুই ক্যালকুলেট করতি, তুই পারতি করতে ক্যালকুলেট? সম্ভব? নট পসিবল। একটা 317 ইন্টু 317 মানে এত বড় গুণটা হবে। বাট সেটাই যদি রুলটা জানা থাকে, আমাদের কিন্তু আরামসে এটা করে নিতে পারবো আমরা। ঠিক, এবার তাহলে আমি কার এখানে স্কোয়ার, কার এখানে ইয়ে করছি, কার করছি? 317-কে আমি টার্গেট নিয়েছি, তাই তো? দেখা যাক 317 হয় কিনা, 317 হয় কিনা দেখা যাক। তো প্রথম কথা হচ্ছে এখানে 7 নেবো কি 17 নেবো? প্রথমে এটা 17 নেবো, এটা মাথায় রাখ। ঠিক আছে, 17 স্কোয়ার কত হয়? 289 হয়। ঠিক আছে, কত হয়? 289। ওকে, 89টাকে বসিয়ে দেবো। দুটো সংখ্যা সবসময়, আগের ক্ষেত্রেও তাই করছিলাম, দেখ দুটো সংখ্যাকে ওঠাচ্ছিলাম। 89কে বসিয়ে দেবো। 2 কি হবে? হাতে হোল্ড থাকবে, 2 ধরা থাকবে। ঠিক আছে, এবার এখানে কি আছে? 300। এখানে কি আছে? সরি, 317 আছে, তাহলে 317 গুণিত কত? 3। ঠিক আছে, আবার তার সাথে 17 গুণিত 3, 17 3 কত? 51, 3 3 9, এখানে 17 3 51, এক আর একে হয়ে গেল 2, 5 5 10 0, তাহলে 1 9 1 10, 1002। একটা কিছু ভুল করলাম,
কিছুটা ভুল করলাম না, 17 নাই নাকি, 17 নাই কি, ও হ্যাঁ, না ঠিকই করেছি, ঠিক করেছি। 100289 হাতে 2 ধরা ছিল মনে আছে, ওই দুটো এর সাথে যোগ হবে, হয়ে যাবে 100489। মিললো এটা? হ্যাঁ, এবার একটুখানি খাতায় না লাইন বাই লাইন জিনিসটা লিখে নে কিভাবে হচ্ছে, নাহলে এই ক্লাসটা যখন শেষ হবে তো মাথা থেকে সব উবে যাবে, কিচ্ছু মাথায় থাকবে না। এবার তোকে আমি একটা করতে দিচ্ছি, তুই আমাকে বলতে 206-এর স্কোয়ার কত হবে, এটা একটা বলবি, আর একটা বলবি 200, 200 নয় 300, 315 স্কোয়ার কত হবে। এটা একটু প্র্যাকটিস করিয়ে দিই। 206, 315, দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছি, ঠিক আছে? এখানে না, এখানে এখানটায় একটা বলেছি 206 স্কোয়ার, একটা বলেছি 315 স্কোয়ার। এগুলো জানা না থাকলে পরীক্ষাতে কখন টাইম বেরিয়ে যাবে তুই বুঝতে পারবি না, ঠিক আছে? তুই বসে বসে এত স্কোয়ার করতেও পারবি না পরীক্ষা, ঠিক আছে? হুম। আচ্ছা, মানে কোথাও যদি না আটকায় আমাকে বলবি, আমি তারপরে আরেকবার বুঝিয়ে দেবো, যাতে জিনিসটা অসুবিধা না হয়, ঠিক আছে? তুই আগে করে নে নিজে, তারপর আমি আরেকবার জিনিসটা বুঝিয়ে দেবো লাস্ট বারের মতো, যাতে জিনিসটা তোর মাথায় চেপে যায় আর মানে নেক্সট টাইম জিনিসটাকে ভুলে না যাস। হুম। হয়ে গেছে তো? আচ্ছা দেখে নে একবার। তো 206টা আমি কি বলেছিলাম একটু ভালো করে দেখবি, ফাইনাল আনসারে এখানে কালারটা চেঞ্জ করে নিব। ফাইনাল আনসারে এখানে আমার 36 আসছে, এটুকু আমি জানি, ঠিক আছে? ফাইনাল আনসারে আমার এখানে 36 আসছে। এবার 206 আছে, তাহলে আমার হিসাবে যেহেতু 206 আছে, তাহলে 206 গুণিত 2, আবার এখানে 6 গুণিত 2, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল কত, 412, এখানে কত হয়ে গেল 12, তাহলে এখানে কত হয়ে গেল 424, তাহলে হয়ে গেল এটা 424, 42436। কোনো ডাউট না তো? ঠিক আছে। 315 স্কোয়ার জিজ্ঞেস করছে, 315-র জন্য আমি লাভ কি বলেছিলাম, লাস্ট দুটো সংখ্যা, প্রথমে লাস্ট দুটো সংখ্যাকেই তুলবো। 15 কত, 225 হয়, ঠিক আছে? 225-এর মধ্যে লাস্ট 25টা নিয়ে নেবো, 225 ধরেছিলাম, তার মধ্যে এই 2টা হোল্ডে থাকবে, ঠিক আছে? 25টা তুলে এখানে বসিয়ে দিলাম, ওকে? মানে এটা এরকম, এরকম আনসারটা হবে, ঠিক আছে?
এবারে আছে 315, তাহলে যেহেতু 315 আছে তাহলে আমি সিম্পল 315 গুণিত 3 লিখবো একবার। ওকে, এবার 15 গুণিত 3 লিখবো আবার। ঠিক আছে, এদিকে কত হলো 945, এদিকে কত হলো 45, কত হলো 990। ওকে, 990 সাথে 2 যোগ করলে 992, এটা আসছে আনসার। ক্যালকুলেটারে একবার চেক করে নে, ক্রস চেক ঠিক আছে কিনা। ঠিক আছে তো, তাহলে বোঝা গেল স্কোয়ারের একটা এত সুন্দর নিয়ম আছে, সেই নিয়মে এই অঙ্কটা জিজ্ঞেস করেছিল। যদি জানা থাকতো তাহলে করতে পারতি, যেহেতু জানা ছিল না তাই আমি এতগুলো জিনিস শেখালাম। ওকে, ক্লিয়ার? এটা প্র্যাকটিস না করতে কিন্তু জল হয়ে যাবে, আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, এটা প্র্যাকটিস না করলে কিন্তু জল হয়ে যাবে। ঠিক আছে, চলো। তো 6 হলো, এবারে কত আমাদের 6 অব্দি হলো 7। আচ্ছা, 8 অব্দি করবো আজকে। ঠিক আছে, 8 অব্দি করবো আজকে। দুটো অঙ্ক আছে পর পর, একটা 7 একটা 8। দেখে 7এরটা বলছে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, বলছে এর সাথে কত যোগ করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। ঠিক আছে, এর সাথে কত যোগ করলে কি হবে, এটা কি হবে, এটা পারফেক্ট স্কোয়ার হবে। আচ্ছা, কিন্তু কত যোগ করলে বলেছে, এই যোগ যদি গুণ করতে বলতো তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতাম, বের করে দিতাম। যোগ করব বলেছে, যোগ করলে এটা মাথায় রাখবি, এইভাবে বলা খুব একটা যায় না যে কতকে দিলে আমার মানে ইয়ে হবে। তো এটা একটা জিনিস মাথায় রাখ, আমি যে কোনো সংখ্যার স্কোয়ার বার করতে পারি, সরি, যে কোনো সংখ্যাকে রুট করতে পারি। সে রুট করার একটা পার্টিকুলার নিয়ম আছে। ঠিক আছে, সেই নিয়মটাই তোকে এখানে শিখতে হবে। কি শেখাচ্ছি, যে কোনো সংখ্যার আমি কি করতে পারি, রুট করতে পারি, রুট। হুম, কিভাবে করতে পারি? আচ্ছা, ওটার জন্য সংখ্যাটাকে এরকম করে লিখতে হয় 24136। ওকে, 24136। এবার সংখ্যাটাকে 2 জোড়ায় ভাঙতে হয়। কথাটা কি বললাম, 2 জোড়ায় ভাঙতে হয়, কিন্তু কোন দিক থেকে ভাঙতে হয়, রাইট সাইড থেকে। এটাকে 2, এটাকে 2, এর যেহেতু জোড়া নেই তাই এরকম করে লিখবো। ওকে, মনে থাকবে যে এরকম করে আমি একে একটা কার্ড দেবো। ওকে, এবার এই যে জিনিসটা আমি করলাম, এটা কেন করলাম, তার কারণ প্রথমে আমি টার্গেট করবো 2কে। 2 কার স্কোয়ারের কাছে আছে তুই আমাকে বল, 1 স্কোয়ারের কাছে আছে, তাহলে প্রথমে বসাবো 1, 1 একে 1। ওকে, কত পড়ে থাকলো নিচে, 1। ঠিক আছে, কি করছি ভালো করে দেখবি জিনিসটা, কি করছি ভালো করে দেখবি জিনিসটা। ওকে, আচ্ছা, এবার যেহেতু 1 এখানে আমি আনলাম, আর 1 যেহেতু নিচে আসলো, 1 যেহেতু নিচে আসলো, তার জন্য মানে তুই 1 দিয়ে মানে এরম করলি তো, মানে 1 কে 1 করলি তো, তো মাথায় রাখবি এই 1 দিয়ে আবার এই একটাকে গুণ করবি। ঠিক আছে, এই 1 দিয়ে এই একটাকে আবার গুণ করবি, গুণ করলে নিচে কত আসবে, একই আসছে, একই আসছে। ঠিক তো? আচ্ছা, এবার 1 যখন আসছে সেটা লেখার দরকার নেই, 1 যখন আসছে সেটা লেখার দরকার নেই। এবার তোর কাছে কি রয়েছে একটু ভালো করে তুই যদি দেখিস, তাহলে তুই দেখবি তোর কাছে 141 রয়েছে। আমি বলেছিলাম ওপরে মার্ক যখন করেছি একসাথে, নামবেও কিন্তু একসাথে। 41 একসাথে মার্ক করেছি আমি, নামার সময় কিন্তু একসাথে নামবে। হলো, হলো। আচ্ছা, কার স্কোয়ারের সামনে এই এই সংখ্যাটা পড়ে 141, কার স্কোয়ারের সামনে এই সংখ্যাটা পড়ে 5-এর, 6-এর তো হয়ে যাবে 36, 6-এর কত হবে, 1 মিনিট, 6 যদি হয় 141 বললাম না, 141 বললাম, 141-এর ক্ষেত্রে 241 36, তো 241 36। মানে একটা জিনিস বলি, তুই যদি গেস করতে চাস তুই গেসও করতে পারিস, ঠিক আছে। আচ্ছা, 241 36 বলেছে তো,
আগের বার তো গেস কর না, এই দুটো সংখ্যা এটা। ওকে, 36 কার স্কোয়ারের সামনে পড়ে? তুই বলবি হয় স্যার 6-এর পরে নয় 4-এর পরে, হয় 6-এর জন্য 36 আসে নয় 4-এর জন্য 16 আসে। ঠিক। আচ্ছা 41-এর স্কোয়ার মানে 41 কার স্কোয়ারের ধারে কাছে পড়ে? তুই বলবি স্যার 6-এর স্কোয়ারের, 6 6 36, আর ওদিকেও 6 6 36, মানে হিসেবটা সেই 6ই আসছে। ঠিক। আর লাস্টে 2 আছে, 2টা 1-এর জন্য আসবে অবভিয়াসলি। তার মানে তোর আনসার হয় 164 নয় 166। হতে পারে, হতে পারে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখ, 164 166 যে বলছি, এর মধ্যে 164 স্কোয়ার কত? এর মধ্যে, তার মানে ওই যে আগের রুলটা কাজে লাগবে, আগের রুলটা কাজে লাগবে। ঠিক। আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট, একটা জিনিস ছোট্ট এখানে ভুল করেছি। তো এখানে সরি সরি সরি, তুই তোরও বলা উচিত ছিল, আমি একটু আগেই রুলটা শেখালাম তোকে, তুই ভুলেই গেছিস। সেটা হচ্ছে এই দুটো সংখ্যাকে ধরি, এই তিনটে সংখ্যাকে একসাথে ধরি, একটু আগে শেখালাম, কি করে ভুলে যাই? তার মানে হয় এই যে 36টা, এই 36টা হয় 6-এর জন্য এসছে নয় 4-এর জন্য এসছে। ঠিক। 6 হলে কি 36 আউটকাম দেবে, সেই 6টা বসে আছে এখানে। 4 হলে কি 16 আউটকাম দেবে, সেই 6টা এখানে বসে আছে। ঠিক। ঠিক তো। তার আগে কত লেখা আছে? 241 একসাথে লেখা আছে। এই 241 কার স্কোয়ারের ধারে কাছে আসছে? তুই বলবি 15 স্কোয়ারের ধারে কাছে আসছে। 15 15 225। 16 হলে কত হচ্ছে? 16 হলে 256। ওকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। তাহলে হয় এটা 15 স্কোয়ারের ধারে কাছে, তাহলে হয় 154 নয় 156। এবার আমি বের করে নিতে পারবো আরামসে সেই আগের রুলটা দিয়ে, যে 156 হবে নাকি 154 হবে। তা 156কে টার্গেট করি। করতে পারবো 156কে টার্গেট? পারবো করতে? দেখে বুঝতে পারছি 156রই স্কোয়ার, 156রই ধারে কাছে আসছে আর কি। এক মিনিট দাঁড়া, 156 ধারে কাছে আসছে, কিন্তু 156 প্রপার নয়, 156 প্রপার নয়, 156 ধারে কাছে আসছে। ঠিক আছে, 156 স্কোয়ার কত হবে? কত হবে 156 স্কোয়ার? কি শেখালাম একটু আগে, যে প্রথমে 56 স্কোয়ার নেবো। ঠিক তো। আচ্ছা 56 স্কোয়ার কিভাবে নিতে হয় জানা আছে? তো 56 56 গুণ করো, সিম্পল। 56 56 গুণ করো। 636 6, 3, 5 6 30, 6 5 30, 30 30 60, 60 3 63, 3 আবার সাথে 6 থাকলো, 25 আর 6 কত 31। তা 3136 এমনিই চলে গেলো, 36 লাস্টে নিয়ে নেবো। ঠিক আছে, 31 পড়ে থাকবে। ওকে, 31 হাতে হোল্ড থাকলো। আচ্ছা এবারে 156 আছে মানে কিছু দিয়ে গুণ করার নেই, তাহলে 156 প্লাস 56, 156 প্লাস 56, 612 হাতে থাকলো 1, 1 5 6, 6 আর 5 1, হাতে থাকলো 1 হাতে 2, 212। হাতে কত ধরা ছিল 31, এই 31কে যোগ করবো, তাহলে কত 3 আর 2 একে এদিকে হয়ে গেল 3, 3 আর একে এদিকে হয়ে গেল 4, আর এদিকে 2, 24336। কত? 24336। এই সংখ্যাটা এর ধারে কাছে আসছে 24136। ঠিক। ঠিক বললাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য কর, এখানে কম চলে এসছে, কম চলে এসছে না? তার মানে এই 156 নয়, সংখ্যাটা 157 স্কোয়ারকে বোঝাবে। 156 স্কোয়ারটা যদি এই সংখ্যাটা থেকে কম হয়, আমাকে বলেছে অ্যাডেড, মানে যোগ করতে হবে, তাহলে কি 157 স্কোয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 157 স্কোয়ার আনতে হবে, 157 স্কোয়ার। এক মিনিট, 24336, এক মিনিট কোথায় কম, কোথায়? উফ বন্ধ রে, বেশি হয়েছে। আরে 24336 আছে, 24336 আছে, আর এটা 24136, তা তো কমেই হয়েছে। কতর গ্যাপ আছে? 200 গ্যাপ আছে না দুটোর মধ্যে? এই সংখ্যাটার সাথে যদি 200 যোগ করি তাহলে এটা আসছে না? মাঝে 1 আছে, 1টা দেখিনি আমি। ঠিক, এই নিয়মটা করার দরকার নেই, যেটা আমি শেখালাম ওই নিয়মটাতেই করবি। ঠিক আছে, এই নিয়মটা টাইম বেশি যায়। ওকে, আজকের লাস্ট অঙ্ক 8। এরিয়া অফ স্কোয়ার ফিল্ড একটা বলা আছে, একটা ম্যান
কি সাইকেলস অ্যালং ইটস কি বাউন্ডারি বলা আছে, একটা বাউন্ডারি মানে একটা স্কোয়ার, প্রথমত একটা স্কোয়ার ফিল্ড রাখতে হবে। ওকে, স্কোয়ার ফিল্ড কেমন দেখতে হয়, এরম দেখতে হয়, ঠিক। আচ্ছা, তো এটার এরিয়া কত বলা আছে, এরিয়া বলা আছে 22,500, কত বলা আছে 22,500। আমি ভালো করে বুঝতে পারছি 22,500টা কারো একটা স্কোয়ার, কারণ এরিয়া মানে কি, এরিয়া মানে বাহু স্কোয়ার করে এরিয়া বার হয়, বাহুর বর্গ করে এরিয়া বার হয়। তো এর রুট কত হবে, 225-এর জন্য 15 আসবে, আর জিরোর জন্য একটা জিরো আসবে, তার মানে টেকনিক্যালি 150। তাহলে একটা বাহু কত, 150, ঠিক আছে। লোকটার বাউন্ডারিতে সাইকেল করছে, লোকটার বাউন্ডারিতে সাইকেল করছে 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার। 15 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করা শিখিয়েছিলাম, মনে পড়ছে? কত, 15 গুণিত 5-এর 18 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 3 5-এ 3 6-এ কত, 25/6 মিটার পার সেকেন্ড। কোনো ডাউট না তো? না। কেন চেঞ্জ করলাম, কারণ এবারে আমার মিটারেই আসবে। লোকটার বাউন্ডারিতে যদি সাইকেল করে, আর এর বাউন্ডারি হচ্ছে 150 সাইড একটা, তাহলে এর বাউন্ডারির পরিসীমাটা কত হচ্ছে, 150 গুণিত 4, কত বেরোচ্ছে আমার জানার দরকার নেই, কারণ আমি এবার সিম্পল ভাগ করবো এটা দিয়ে। 150 গুণিত 4, ঠিক আছে। কত দিয়ে ভাগ হবে, 25/6 দিয়ে, তার মানে আমি 6-এর 25 দিয়ে গুণ করতে পারি, ব্যাপারটা একই। 25 এখানে কততে চলে গেল, 6-এ, 6 6 কত 36, 6 4 কত 24, 24 গুণিত 6, বা আমি এটা করতে পারি 36 গুণিত 4, ব্যাপারটা সেই একই। 4 6 24-এর 4 2, 4 3 12, 12 2 14, 144 মানে কত, 2 মিনিট 24 সেকেন্ড। 2 মিনিট মানে 120 সেকেন্ড, 120 বাদ দিলে এখান থেকে 2 মিনিট 24 সেকেন্ড, কোনটা আনসার হয়ে যাবে, এ। কি বোঝা গেল, দেখে নে ভালো করে, কোনো ডাউট থাকলে দেখে আমাকে বল। কোনো ডাউট থাকলে আমাকে দেখে বল। কি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বাস এই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, বোঝা যখন গেছে কোনো ঝামেলা নেই। তাই ক্লিয়ার এই অবধি? সায়েন্সটা আগের দিন কত অবধি হয়েছিল? আচ্ছা মার্ক করে রাখ একটুখানি, যে উই আর ডান উইথ 8 অবধি, নাম্বার 8 অবধি। সায়েন্সটা কত অবধি হয়েছিল? 67 তো হয়ে গেছিল, 62 61 কাছে ধারে কাছে ছিল বোধহয়। 63টা করালাম তো? হুম হুম হুম, 63 করালাম ঠিক, 62 হবে না, 62 তো হচ্ছিল, বিএনটি হয়ে গেছে 62, কালকেই হয়ে গেছে। 61 হবে, 61। 61 হবে। সিম্পল সিম্পল কোয়েশ্চেন আছে, কিছু মানে আলতু ফালতু ব্যাপার নেই, খুব সিম্পল সিম্পল আছে। নাহলে একটা কাজ করি, এটাকে একটুখানি স্টার্ট করে আজকে এই জায়গা অবধি রাখছি, ঠিক আছে। পরের দিন এটাকে শেষ করবো, মানে 61টাকে শেষ করছি না, 61টাকে যা স্টার্ট করে কিছুটা এগিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। আর একটা ক্লাস রয়েছে একটু করে ঢুকতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। 61টাকে আমরা কিছুটা স্টার্ট করি, ওকে।
তাতে জিনিসটা কিছুটা এগিয়ে থাকবে। চলো, তো এখানে বলছে, আচ্ছা 61 দেখে নেবো ডাইরেক্ট আমরা। ফার্স্ট কোয়েশ্চেন দিচ্ছে সেলসের থেকে, অবশ্যই ফার্স্ট কোয়েশ্চেন, নিউক্লিয়ার ম্যাটেরিয়াল থেকে প্রশ্ন। নিউক্লিয়ার ম্যাটেরিয়াল উইদাউট কভার ইজ ফাউন্ড ইন। নিউক্লিয়ার ম্যাটেরিয়াল যেটার মধ্যে কভার থাকে না, সেটাকে কোথায় খুঁজে পাওয়া যায়? মানে কভার নেই বলা আছে, তাই তো? কভার কোথায় নেই? মাথায় রাখবি, ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে থাকে না, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে না, ঠিক আছে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আর ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে থাকে না, বাকি সবার ক্ষেত্রে কিন্তু থাকে। ওকে, ব্যাকটেরিয়া আর ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে থাকে না, বাকি সবার ক্ষেত্রে থাকে। নেক্সট ওয়ান, সেল থিওরিটা কে দিয়েছিল? মাথায় রাখবি, সেল থিওরি জিজ্ঞেস করেছে, অবশ্যই আমাদের আনসার কি হবে? সেইডেন অ্যান্ড সোয়ান। কি বললাম? সেইডেন, স্কেলডেন অ্যান্ড সোয়ান। ওকে, আচ্ছা, দ্য সুইসাইড ব্যাগ কি? লাইসোজোম ডেফিনেটলি, একদম। তারপরে পাওয়ার হাউস কাকে বলছি? যেখানে এটিপি কোথায়? মাইটোকন্ড্রিয়া, ফর শিওর। আচ্ছা, এনার্জি কারেন্সি কি সেলের? এটিপি। আমি তো বললাম কিছু নেই আজকের কোশ্চেন, ঠিক আছে? এটিপি। অর্গানেল যেটা শুধুমাত্র প্ল্যান্ট সেলে আছে, সেটাই কি বলে? প্ল্যান্ট সেলে আছে, আমাদের ইয়েতে নেই, তাই কি বলে? তো প্লাস্টিড প্ল্যান্ট সেলে পাওয়া যায়, বাকি আমাদের এখানে পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ান, এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, দুটো স্টেটমেন্ট দেখে কোনটা কি জিজ্ঞেস করেছে, কারেক্ট জিজ্ঞেস করছে। প্রথমেরটা, লিভিং অর্গানিজমে মাইটোকন্ড্রিয়া অনলি সেল অর্গানেল আউটসাইড দ্য নিউক্লিয়াস দ্যাট কন্টেন্স ডিএনএ। শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ায় বলেছে ডিএনএ থাকে, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াই আর মাইটোকন্ড্রিয়া এতে ডাবল মেমব্রেন থাকে। নিউক্লিয়ার মাইটোকন্ড্রিয়ায় ডাবল মেমব্রেন থাকে, ঠিক আছে? তো নিউক্লিয়ার মাইটোকন্ড্রিয়া সত্যিই দুটো মেমব্রেন থাকে, ঠিক। যে এগুলো মেমব্রেন থাকে না সেটাকে বলা হয় মাইটোপ্লাস্ট, নামটা মাথায় রাখবি। এই সেদিন দেখলাম কোন একটা কোশ্চেন, কোন একটা পরীক্ষায় জিজ্ঞেস করেছে, ঠিক আছে? যেটা থাকে না সেটাকে মাইটোপ্লাস্ট বলা হয়, আর যেটা থাকে দুটো করে মানে লেয়ার থাকে, নিউক্লিয়াই আর মাইটোকন্ড্রিয়াতে। আর এখানে এই যে অনলি কথাটা ব্যবহার করে দিয়েছে, এটার জন্য এটা ভুল হয়ে গেল। তাহলে কোনটা আনসার? বি। বুঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার 7-এর বি। ওকে, তো আর একটা জিনিস মাথায় রাখ, যে এখানে মাইটোকন্ড্রিয়াকে বলেছিল একমাত্র সেল অর্গানেল যার মধ্যে ডিএনএ থাকে। তো মাইটোকন্ড্রিয়া আমি বললাম যে একমাত্র সেল অর্গানেল নয়, তাহলে বাকি কে কে আছে? আরেকজন বাবু আছেন যার নাম হচ্ছেন রাইবোসোম, এরও নিজস্ব ডিএনএ থাকে। আরেকজন আছে, যেটা প্রাণীদের ক্ষেত্রে নয়, উদ্ভিদের ক্ষেত্রে, প্লাস্টিড, তারও নিজস্ব ডিএনএ থাকে। বোঝা গেল? তারও নিজস্ব ডিএনএ থাকে। ওকে, এগুলো করতে 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 মুখস্থ হয়ে যাবে। ওকে, না আলাদা করে কিছু পড়তে হয় না, এগুলো করতে 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 মুখস্থ আরামসে হয়ে যাবে, বেসিক এগুলো, ঠিক আছে? আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এ ফাংশন করছে বোথ অ্যাজ আ প্যাসেজওয়ে ফর ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট অ্যাজ আ ম্যানুফ্যাকচারিং সারফেস। রাইবোজোমস আর প্রেজেন্ট ইন ইউক্যারিওটিক সেলস অনলি বলা আছে, এগুলো ভুল হওয়ার চান্স বেশি হয়। আচ্ছা, এসিআর ডিটক্সিফাইজ মেনি পয়জন অ্যান্ড ড্রাগস। তিনটের মধ্যে কোনটা ঠিক আছে সেটা জিজ্ঞেস করছে। SER, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটা হয় রাফ, একটা হয় স্মুথ, ঠিক আছে? দু রকমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। হ্যাঁ, এবারে আমি যেমনটা বললাম, যে যেখানে যে অনলি টাইপের কথা যেখানে বলবে, সেখানে ভুল হওয়ার চান্স বেশি থাকে। তো সাপোজ আনসারটা জানা নেই, তুই এই অনলি স্টেটমেন্টটা বাদ দিয়ে বাকি দুজনকে কারেক্ট বলে দিতে পারিস, আর এটাই আনসার এখানে, ঠিক আছে? এটা মাথায় রাখ। এটা বহুদিন পুরনো, আগে সবার আগে এই ট্রেনটা চালু করে ইউপিএসসি, ঠিক আছে? যে বাবু ওরকমই যখনই একটা করে স্টেটমেন্ট দিত, তখনই দেখে, মানে যে মানে যে অ্যাসপিরেন্ট, সে আগেই দেখে সাবধান হয়ে যাচ্ছে কিছু গন্ডগোল আছে, ঠিক আছে? তো সেই স্টেটমেন্টটা বাদ দিয়ে বাকি দুটো স্টেটমেন্ট কিন্তু কারেক্ট, এটাও কারেক্ট আছে, এটাও কারেক্ট আছে।
না, খুব রেয়ার, খুব রেয়ার। এই অনলি, এক্সক্লুসিভলি, ইন্টেন্সিভলি এই টাইপের ওয়ার্ডগুলো যখনই দেয় তখনই ভুল হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, যদিও এখন লোকজন জেনে গেছে যে এটাই মানে এক্সামিনার যারা পরীক্ষা দিচ্ছে তারাও জেনে গেছে, তাই জন্য এখন জিনিসটা ঘুরিয়ে দেয়। আর তাহলেও কিছু কিছু জায়গায় এই জিনিসটা থাকে। ঠিক আছে, আমি এখনো পরীক্ষায় দেখেছি। আচ্ছা, পরের কোশ্চেন, নিউক্লিয়াস প্লেজ আ ক্রুশিয়াল পার্ট ইন। সেলুলার রিপ্রোডাকশন অবশ্যই। নিউক্লিয়াসে সেলুলার রিপ্রোডাকশন, যখন রিপ্রোডাকশন হচ্ছে নিউক্লিয়াস পার্টটা ভাঙছে দুটো আলাদা আলাদা পার্টে, তাই না? তো ক্রুশিয়াল পার্ট কিসে থাকে? নিউক্লিয়ার রিপ্রোডাকশনে, সেলুলার রিপ্রোডাকশনে থাকে। ঠিক আছে। আচ্ছা, শুরু যখন করলাম এটাকে শেষেই করে দিই, বিশেষ কিছু কোশ্চেন আজকে নেই, আর কোশ্চেনগুলো সেরকম কিছু ডেপথও নেই আজকে। আচ্ছা, জিজ্ঞেস করছে কোনটা, এখানে নট বলে দিয়েছে, হ্যাঁ, প্রেজেন্ট নেই কোনটা, প্রোক্যারিওটে কোনটা প্রেজেন্ট নেই, প্রোক্যারিওটে কোনটা প্রেজেন্ট নেই। মাথায় রাখতে হবে এখানে একমাত্র নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটাই প্রেজেন্ট নেই। ঠিক আছে, বাকি প্রত্যেকটা প্রেজেন্ট আছে। ওকে, নেক্সট ওয়ান। প্রোক্যারিওট মনে আছে তো, আদি সেল, আর ইউক্যারিওট নতুন সেল, মনে আছে? অর্গানেল আদার দ্যান নিউক্লিয়াস কন্টেনিং ডিএনএ। নিউক্লিয়াস বাদে কার কাছে ডিএনএ থাকে? আমি একটু আগে বললাম কার কাছে ডিএনএ থাকে। অবশ্যই মাইটোকন্ড্রিয়া বাদে কার কাছে ডিএনএ থাকে? উদ্ভিদের ক্ষেত্রে একটা আছে, প্রাণীদের ক্ষেত্রে একটা আছে, প্লাস্টিডের ক্ষেত্রে, আর প্রাণীদের ক্ষেত্রে আরেকজনের কাছে থাকে। কি নাম? রাইবোসোম। ভেরি গুড। নেক্সট ওয়ান, অনলি সেল অর্গানেল সিন ইন প্রোক্যারিওটিক সেল ইজ। প্রোক্যারিওটিক সেলে অনলি সেল অর্গানেল কি থাকে? প্রোক্যারিওটিক সেল জিজ্ঞেস করছে। প্রোক্যারিওটিক সেলে রাইবোসোম থাকে, বাকি কোনোটাই কিন্তু থাকে না। ঠিক আছে। আচ্ছা, কোন অর্গানেল ইজ ইউজুয়ালি ফাউন্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য নিউক্লিয়াস অফ দ্য সেল ইন অ্যানিমালস? নিউক্লিয়াসের সাথে কে থাকে এদের মধ্যে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, ক্রোমোজোম না, সেন্ট্রোজোম আনসার। কোন অ্যানিমাল সেল স্ট্রাকচার ইজ ক্যারেক্টারাইজড বাই সিলেক্টিভ পারমিয়াবিলিটি? সিলেক্টিভ পারমিয়াবিলিটি কথাটার মানে হচ্ছে, আচ্ছা বলে দিলে কিন্তু জিনিসটা বুঝেই যাবি। সিলেক্টিভ পারমিয়াবিলিটি ব্যাপারটা কি, মানে কিছুই না, একটা পর্দা আছে, যে পর্দাটা কিছু জিনিসকে এর মধ্যে দিয়ে থ্রু করতে দেয়, কিন্তু কিছু জিনিসকে আটকে দেয়। তো অবশ্যই পর্দা এখানে কাকে বোঝাচ্ছে? মেমব্রেনকেই বোঝাচ্ছে না? কোনটা হবে? কোষ পর্দা, দ্যাট ইজ সেল মেমব্রেন। ঠিক আছে, এমন একটা ছাঁকনি যে ছাঁকনির মধ্যে দিয়ে কিছু জিনিস যেতে পারে, কিছু জিনিস আটকে যায়। ওকে, 15। দ্য প্রসেস অফ মাইটোসিস, যেটা 4টে ফেজে ডিভাইডেড আছে, জিজ্ঞেস করছে 4টে ফেজ কি কি, কারেক্ট অর্ডারটা হিসেবে জিজ্ঞেস করছে। এ তো মুখস্থ আমাদের। কেন? শুরুরটা কি? শুরুরটা কি? মানে শুরুরটা সবার আগে জানতে হবে, শুরুরটা জানতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি? প্রোফেজ প্রথম একটা, ওই জন্যই বললাম প্রথম একটা প্রোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ না, প্রথমে পি দিয়ে স্টার্ট, প্রো, প্রো দিয়ে স্টার্ট, তা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ মুখস্থ এটা, এটাকে ভুল করলে হবে না। আচ্ছা, সেল সাইকেল জিজ্ঞেস করছে, এটাও মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটাও মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, কি প্রথমে G1, তারপর S, তারপর G2M। ঠিক আছে, G1S G2M, নিজের নাম ভুলে যেতে পারবি কিন্তু এইগুলো ভুলতে পারবি না। ঠিক আছে, এগুলো কিছু করার নেই, এগুলো একটু সিরিয়াস পড়াশোনা করলে এই জিনিসগুলো তো এমনি মনে থাকবে। ঠিক আছে, হুম, ওটাই বলছি। পরটায় আসছি, জিজ্ঞেস করছে এখানে রাইবোজোম আর দ্য সেন্টার অফ কিসের? রাইবোজোমে কি হয়? তো প্রোটিন সিনথেসিস হয়, আমরা সবাই জানি। রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হয়, রাইট? সবাই জানি এটা। হ্যাঁ, একদম। রাইবোজোমই তো সেই ঝামেলাটার মেন ঝামেলা ছিল, যে এমআরএনএ যখন কোভিডটা হচ্ছিল তখন এমআরএনএ এর মেন ব্যাপারটাই তো রাইবোজোম। প্রোটিন, ওখানে সেই যে ট্রান্সলেটিং মেসেঞ্জারটা কাজ করতো, যেটাকে এমআরএনএ বলা হতো, মেসেঞ্জার আরএনএ,
সে মেসেঞ্জার আরএনএকেই তো ইয়ে করে ভ্যাকসিন বানানো হচ্ছিল, পুরো কেসটাই তো এই এর সাথে জড়িত। নেক্সট ওয়ান, দ্য মেইন ডিফারেন্স বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেল। সেল ওয়াল, কোষ প্রাচীর, কোষ প্রাচীর কার থাকে? কি অ্যানিমাল সেলে থোড়ি থাকে? থাকে না, এটাই মেন পার্থক্য। প্ল্যান্ট সেলে থাকে, অ্যানিমাল সেলে থাকে না। আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়নকে কি বলা হয়? আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়নকে কি বলা হয়? নিউক্লিওয়েড বলা হয়। এক মিনিট, আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়ন, হ্যাঁ নিউক্লিওয়েড বলা হয়, ঠিক আছে। মানে নিউক্লিয়ার রিজিয়নের যে পোর্শনটায় কিছু বলা থাকে না সেটাকে কি বলা হয়? সেটাকে নিউক্লিওয়েড বলা হয়। ওকে, নেক্সট ওয়ান, মেন এরিয়া অফ ভেরিয়াস টাইপস অফ অ্যাক্টিভিটিস অফ আ সেল। একটা সেলের মধ্যে বেশ কিছু টাইপের অ্যাক্টিভিটি হয়, তার মেইন জায়গাটাকে কি বলা হয়? সবাই পারবো, আমরা জানি সাইটোপ্লাজমের মধ্যে হয়। তরলটার নাম কি? সাইটোপ্লাজম না? তো সাইটোপ্লাজমের মধ্যে সেই জিনিসগুলো হয়, যেটাকে মেন অ্যারেনা বলে এখানে ধরা হয়েছে। ওকে, তো উইথ দ্যাট আমাদের টোটাল 62 খতম। মার্ক করে রাখ, 61 শেষ হলো, পরের দিন 60 হবে। ওকে, ক্লিয়ার? পরের দিন 60 দেখে আমাদের আবার হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আই হোপ পুরো জিনিসটা ক্লিয়ার হলো, যতটা অবধি যা ক্লাসে করানো হলো আজকে। বাড়িতে কিন্তু এগুলো প্র্যাকটিস না করলে সব গল্প হয়ে যাবে, ঠিক আছে? সো প্র্যাকটিস ভেরি ওয়েল বাড়িতে।